এই সীমান্ত হত্যা এটা একটা অনেক বড় ক্রাইসিস আমাদের এটা চলমান আছে। আমরা দেখলাম ডক্টর খলিল রহমান ভারতে গেলেন, এটা নিয়ে কথা বলেন পর, কিন্তু ফিরে আসার পর ব্রাহ্মণবাড়িয়ার আখুরিয়ায় দুইজনকে হত্যা করা হলো। এখন যেটা হচ্ছে, এখন আবার সীমান্তে যে তারা কাঁটাতারের বেড়া দেখে দিচ্ছে, অ্যাজ ইফ যেন এখান থেকে অনেক অবৈধ অনুপ্রবেশ ঘটে এবং ৩০ লাখ মুসলমান বাঙালি মুসলমানকে বাংলাদেশে ফেরত পাঠানোরও এক ধরনের পরিকল্পনা তাদের আছে। তো বাংলাদেশ সরকার আসলে এখন কি বর্তমান সরকারের জন্য এটা আরো একটু চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা শক্তিশালী প্রতিবেশী দেশকে ডিল করা? এটা তো চ্যালেঞ্জ, এটা বলার অপেক্ষা থাকে না। তাদের সাথে চ্যালেঞ্জ, এবং তারা সব সময় কথা দেন কিন্তু কথা রাখেন না। তারা বর্ডার কিলিং নিয়ে যে কোনো তাদের পক্ষের কোনো যুক্তি নাই, কখনোই নাই। যে কথাটা মঞ্জু ভাই বললেন যে হ্যাঁ, যদি অপরাধ করে থাকে তার জন্য তো শাস্তি আছে, তার জন্য তো সরাসরি মৃত্যু তো কোনো শাস্তি হতে পারে না। একমাত্র কিছু কিছু ক্ষেত্রে সেটা বিচারে শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে কোথাও কোথাও। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড নাই। তো সেইখানে তারা সরাসরি গুলি করে মেরে ফেলে, সরাসরি পিটিয়ে মেরে ফেলে। এই জায়গাটায় তাদের মতো নৃশংসতা যদি আমি চিন্তা করি, তাহলে তারা যে আমাদের বন্ধু, এটা ভাবতে আমার অবাক লাগে। এ কেমন বন্ধু যে আমার সন্তানকে সে অকপট গুলি করে মেরে ফেলছে। আমি তার সন্তানকে, আপনি জানেন অনেক ভারতীয় মানুষ আছে যারা এই দেশে কাজ করে সন্ধ্যাবেলা ফেরত যায়। বাংলাদেশে কি কখনো হয়েছে? বাংলাদেশে সেই আপনার বড়াইবাড়ির যুদ্ধের সময় একটা ঘটনা ঘটেছিল এরকম। এছাড়া তো এরকম হয় নাই যে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো গুলি করেছে। সেটাও কিন্তু সেকেন্ড গুলি, প্রথম নিজে থেকে করা হয় নাই। তো সেইখানে এই যে এত ছাড় দেওয়া, আপনি নেপাল কিন্তু সেই ছাড়টা দেয় না। নেপালে একজনকে গুলি করেছিল, নেপাল দুইজনকে মেরেছে। পাকিস্তানে আপনি বর্ডারে দেখেন, আপনি পাকিস্তানের সঙ্গে এত দ্বন্দ্ব তাদের, কতদিন পাকিস্তান নিয়েই তো তাদের সঙ্গে এই যুদ্ধটা ৭১-এর, তারা আমাদের পক্ষে আসলেন। সেই পাকিস্তানেও কিন্তু বর্ডার কিলিং নাই। ভারতের সঙ্গে ১৭টা রাষ্ট্রের বর্ডার, কোথাও বর্ডার কিলিং নাই একমাত্র বাংলাদেশ ছাড়া। সো সরকার কতটুকু কনফিডেন্ট এই বিষয়ে ডিল করার ক্ষেত্রে এখন? আমার মনে হয় সরকার তো অবশ্যই এই নিয়ে কথা বলবে, প্রত্যেকটা চ্যালেঞ্জ নিয়ে সরকার মোকাবেলা করবে, কথা বলবে। যেমন এখন তিস্তার পানি বন্টন নিয়ে কথা উঠছে, হ্যাঁ, তো সেই সামনেই পানির দিবস, সেইখানে কি করে আমরা দেখি। অনেক বছরের ৭ দিনের কথা বলে তারা ফারাক্কা চালু করেছিল, ৭ দিন, আপনার ৫৫ বছরেও ৭ দিন শেষ হয় নাই। তো সেই জিনিসগুলো আমরা দেখি। আমরা তো সব কিছুতে আমরা মনে করি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। তারা নিজেরাও এটা বলে। তারা তো কয়েকদিন আগে, এক বছর আগে তারা বুঝেছে যে এই দেশের মানুষ তাদেরকে কোন দৃষ্টিতে দেখে। এটা কিন্তু তারাই বাধ্য করেছে। এই দেশের মানুষ কিন্তু খুবই শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু কারোর সঙ্গে শত্রুতা করতে যায় না। সেইখানে তারা বাধ্য করেছে তাদের সঙ্গে, তাদেরকে বুঝতে যে তারা আমাদের শত্রু। আমরা তো বলি না যে তারা আমাদের শত্রু হোক, আমরা চাই তারা আমাদের বন্ধু হিসেবে থাকুক। ওকে, আমি শেষ করে দেবো, কিন্তু একটি বিষয় একটু মঞ্জু আপনার মন্তব্য শুনতে চাই। আমরা দেখলাম যে খুবই আলোচিত, তিনি ডাকসু ইলেকশনের পর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সহকারী প্রক্টর তিনি ছিলেন, শেহরিন আমিন মনামি, তিনি বেশ আলোচিত হলেন ডাকসু ইলেকশনের পর থেকে। দেখলাম তাকে নিয়ে বেশ ট্রলও হয়েছে। অভিযোগ ছিল যে তিনি ইলেকশনের সময় ছাত্রদলের সাথে বৈরী আচরণ করেছেন, ছাত্রদলের পক্ষ থেকে সেই অভিযোগটি ছিল। পরবর্তীতে আমরা দেখেছি তার সাথে ছাত্র শিবিরের এক ধরনের ভালো যোগাযোগ। আজকে যখন তিনি পদত্যাগ করলেন, আমরা দেখলাম যে একজন ছাত্র নেতা, যিনি আসলে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, তিনি বলেছেন যে তিনি একটি বিশেষ দলকে অতিরিক্ত ফেভার দিয়েছেন, এমনকি কখনো পার্ট টাইম প্রক্টোরিয়াল এবং ফুল টাইম পেইড এজেন্ট ছিলেন, অনেক ক্ষেত্রে সরাসরি দলীয় এজেন্ডা সার্ভ করেছেন। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই, যেভাবে একটি সংস্থায়, একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, যিনি আসলে ডাকসু ইলেকশনে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে এরকম অভিযোগকে আপনি কীভাবে দেখছেন? আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আইনটা আছে এবং যে স্বায়ত্তশাসন আছে, সেখানে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা কিন্তু সরাসরি রাজনীতি করতে পারেন এবং করেন। আমাদের যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা বিভিন্নভাবে জাতীয়তাবাদী দল বা ইসলামিক দল বা জামাত ইসলামী বা বিভিন্ন দলে তারা কিন্তু সম্পৃক্ত। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতিতে বায়াস, এটা অনেক অতীত থেকে আমরা দেখে এসেছি। যদিও এটার ব্যাপারে সবসময় আমরা শুনতাম বা আমরা বলতাম যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বন্ধ করা দরকার। আপনি দেখেন, আমি ভদ্রমহিলার সাথে আমার কখনো দেখা হয় নাই, আমি দেখেছি ভদ্রমহিলাকে নিয়ে কি পরিমাণ ট্রল, কুরুচিপূর্ণ কথাবার্তা, নানা ধরনের ফটোকার্ড বানানো হয়েছে।
ওনার বিষয়গুলো আমি যেটা বুঝি আর কি, ধরেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সে অভিযোগটা তদন্ত সাপেক্ষে এটা বিচার করতে তো কোনো অসুবিধা নাই। ওকে, ওনার বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে কিনা বা ঠিক আছে। আব্দুল কাদের যেটা বলেছে সেটা আমি মনে করি যদি এই ধরনের অভিযোগ থাকে, ফুল টাইম পেইড এজেন্ট ছিলেন সেরকম বলছেন। আমি ধরেন নীলফজুদের মনে আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। রাজনৈতিকভাবে তো একজন এক কথা বলতে পারে। অনেকের সম্পর্কে ফুল টাইম পেইড এজেন্ট এটা বলা হয় এবং এটার অনেক প্রমাণও আমরা দেখি সময় সময়। এটা অবাক হওয়ার কিছু নাই যে আমরা যে ধরনের নির্বাচন দেখেছি, ৮০,০০০ ব্যালট শুধু পাওয়াই গিয়েছে নীলক্ষেতে। তো এই নির্বাচনগুলোর অনেক রকম প্রশ্ন দেখা দিয়েছিল সবগুলা বিশ্ববিদ্যালয় নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আপনার এখানেও আমি দেখেছি তাকে, এসে বলেছে যে আমি ভিসিকে আমি 10টা থেকে 12টা পর্যন্ত 26 বার ফোন করেছি। এই যে জিনিসগুলো, এগুলো থেকে আমাদের মনে হয় যে অনেকেই আছেন, অনেকেই এখনো গুপ্ত, অনেকেই পেইড, অনেকেই অনেক জায়গায়, এবং তারা তাহলে প্রশ্ন রয়ে গেল যে সরকার আসলে এখন যে সরকার চালাচ্ছে বিএনপি সরকার, সেই সরকারকে আসলে বিএনপি সরকার নাকি সেখানে আসলে অনেক এজেন্ট আছে আওয়ামী এবং জামাত। আমরা আগামীতে সেই আলোচনা করব।